মন্ত্রীজি, মন্ত্রীজি, কি আমাদের রাজ্যে আর কোনো নির্ভীক, সাহসী ও বুদ্ধিমান মানুষ বেঁচে নেই, যে একটা ধাঁধার সমাধান করে আমার কন্যার অভিশাপ দূর করতে পারবে? মহারাজ, মহারাজ, ক্ষমা করবেন, কিন্তু এখন আমাদের রাজ্যে এমন কেউ নেই যে রাজকুমারীকে তার অভিশাপ থেকে মুক্ত করতে পারে। কারণ যারা যারা এই চেষ্টা করেছে তার বদলে তাদের মৃত্যু হয়েছে। এসব দেখে গ্রামের সব মানুষ ভয়ে পিছিয়ে গেছে। তাই মহারাজ, এখন আর কেউই রাজকুমারীর সাহায্য করতে রাজি নয়। মেয়েটা হতে পারে না। না মন্ত্রীজি, কাউকে না কাউকে তো আমার কন্যাকে বাঁচাতেই হবে, নইলে আমি এই পুরো রাজ্য ধ্বংস করে দেব, ধ্বংস করে দেব আমি। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, শান্ত হন মহারাজ, দয়া করে রাগ করবেন না। আমি আবার চেষ্টা করব। এই কথা বলে মন্ত্রী সেখান থেকে চলে যান। এরপর তিনি গ্রামে আবার ঘোষণা দিতে শুরু করেন। সেই ঘোষণা শুনে গ্রামের মানুষজন নিজেদের মধ্যে ফিসফিস করে কথা বলতে থাকে। এদিকে ৩ দিন ধরে না খেয়ে না পান করে কাজের খোঁজে ঘুরতে থাকা মনোজ তাদের কাছে গিয়ে বলে, ভাই, এখানে কি আমাকে কোনো কাজ দেওয়া যাবে? আরে ভাই, আমরা তোমাকে কি কাজ দেব? এখানে কোনো কাজ নেই। যাও, এখান থেকে চলে যাও, আমাদের কাছে কোনো কাজ নেই। আচ্ছা শোনো শোনো, এটা বলো তো তুমি কে? কারণ তোমাকে তো আগে কখনো দেখিনি। হ্যাঁ, আমি পাশের গ্রাম থেকে কাজের খুঁজে এসেছি, আর ৩ দিন ধরে না খেয়ে না পান করে আছি। আমার থাকার জায়গা নেই, খাওয়ারও কিছু নেই, তাই আমাকে অন্তত একটা কাজ দিন। দেখো ভাই, না না, আমাদের কাছে কোনো কাজ নেই। তাছাড়া আমরাও নিজেরাই খুব বিপদে আছি। এক তো মহারাজ আমাদের খাওয়া দাওয়া সব বন্ধ করে রেখেছেন। রাজার খাবার বন্ধ করে রাখার কথা শুনে মনোজ অবাক হয়ে গেলেন এবং লোকগুলোকে জিজ্ঞেস করলেন, হ্যাঁ, কি বলছেন ভাই? রাজা তোমাদের খাবার বন্ধ করে রেখেছে? এটা কেমন কথা? এমন কথা তো আগে শুনিনি। আচ্ছা, রাজা তোমাদের খাবার বন্ধ করেছে কেন? কারণ রাজকুমারী যখন পর্যন্ত অভিশাপ থেকে মুক্তি না পাবেন ততদিন পর্যন্ত পুরো রাজ্য এভাবেই কষ্টে থাকবে। এই দীপু, চল চল, খেতে যাই। আর কতক্ষণ এখানে দাঁড়িয়ে কথা বলবো? এই বলে তারা মনোজের সামনে কথাটা অসম্পূর্ণ রেখেই চলে যায়। রাজকুমারীর অভিশাপের কথা শুনে মনোজ চিন্তায় পড়ে যায়, কিন্তু প্রচণ্ড ক্ষুধা আর তৃষ্ণার কারণে সে আগে কাজের খুঁজেই এদিক ওদিক ঘুরতে থাকে। হঠাৎ পথের মাঝে তার দেখা হয়ে যায় মন্ত্রীজির সাথে। মন্ত্রীজি অবাক হয়ে বলেন, আরে মনোজ, তুমি এখানে কি করছো? তাও এই অবস্থায়? তুমি তো নিজের রাজ্যে ফিরে গিয়েছিলে না? তাহলে আবার এখানে এলে কিভাবে? মন্ত্রীজির প্রশ্নে মনোজ সব ঘটনা খুলে বলে। সব শুনে মন্ত্রীজি বলেন, তোমার সাথে তো খুব খারাপ হয়েছে। যাই হোক, তুমি চিন্তা করো না, আমি এখনই তোমাকে কিছু খেতে দিচ্ছি, দাঁড়াও। জি মন্ত্রীজি, কিন্তু আপনি কি আমাকে একটা কথা বলবেন? হ্যাঁ হ্যাঁ, বলো মনোজ, কি জানতে চাও? তখন মনোজ উদ্বিগ্ন কণ্ঠে মন্ত্রীমশাইকে জিজ্ঞেস করে, এই গ্রামের লোকেরা রাজকুমারীর কোন অভিশাপের কথা বলছে? মানে রাজকুমারী বেদিকা কি ঠিক আছেন? তিনি নিরাপদ তো? তার কি হয়েছে? মনোজের এমন প্রশ্নে মন্ত্রীজি তাকে সব কিছু খুলে বলেন। সব শুনে মনোজ দৃঢ় কণ্ঠে বলে, ওহ মন্ত্রীজি, রাজকুমারী বেদিকার সাথে তো খুব অন্যায় হয়েছে, এমন হওয়া উচিত ছিল না। কিন্তু আপনি চিন্তা করবেন না, আমি সেই ধাঁধায় সমাধান করতে দেবলোক পর্যন্ত যাব, তাই এখনই আমাকে মহারাজের কাছে নিয়ে চলুন। কিন্তু মনোজ, এখনো পর্যন্ত যারা রাজকুমারীকে ফিরিয়ে আনার জন্য গেছে তারা কেউ ফিরে আসতে পারেনি। তারা সেখানে
প্রথম ধাঁধা সমাধান করতেই ব্যর্থ হয়েছে। তুমি সেখানে যাওয়া কি ঠিক হবে? আপনি চিন্তা করবেন না মন্ত্রীমশাই, আমার কিছু হবে। আমি রাজকুমারীকে সেখান থেকে নিয়ে আসবই, কারণ আমি সেখানে শুধু আমার ভালোবাসার টানে যাব, আর দুনিয়ার কোনো শক্তি ভালোবাসার চেয়ে বড় হতে পারে না। আমি রাজকুমারীকে ফিরিয়ে আনতে পারবো। তারপরেও মনোজ, একটু ভেবে চিনতে বলো, কারণ সেটা তোমার জীবন নিয়ে নিতে পারে। আর আমরা তো শুধু প্রথম ধাঁধা জানি, আর বাকি দুটি ধাঁধা তো আমাদের জানা নেই। তুমি প্রথমটা হয়তো জানো, বাকিগুলো যদি না পারো তাহলে তো সেখানেই তোমার জীবন শেষ হয়ে যাবে। আমি আমার জীবনের পরোয়া করি না। আমাকে যে কোনোভাবেই হোক রাজকুমারীকে সেখান থেকে উদ্ধার করতেই হবে। আপনি আমাকে মহারাজের কাছে নিয়ে চলুন। আমি দিব্যলোক যেতে চাই। ঠিক আছে, যেমন তোমার ইচ্ছে। তুমি যেটা চাইবে সেটাই হবে। তাহলে চলো মহারাজের কাছে যাই। মনোজের কথায় মন্ত্রীজি তাকে প্রাসাদে মহারাজের কাছে নিয়ে যান। রাজপ্রাসাদে পৌঁছতেই রাজা মনোজকে দেখে রাগে ফেটে পড়লেন। মন্ত্রীজি, আপনি এই মনোজকে মহলে কেন এনেছেন? জানেন তো, আমার ইচ্ছে করছে এক্ষুনি এর গলা কেটে দিই। মন্ত্রীজি কিছু বলার আগেই মনোজ সামনে এগিয়ে এসে বলল, রাজকুমারীকে অভিশাপ থেকে মুক্তি দেওয়ার জন্য যে 3টি ধাঁধা সমাধান করতে হবে, আমি সেই ধাঁধাগুলো সমাধান করতে দেবলোকে যেতে চাই। আমি রাজকুমারীকে ফিরিয়ে আনব। মনোজের এমন কথা শুনে রাজা ব্যঙ্গ করে হেসে বললেন, যে কাজ বড় বড় জ্ঞানীরা করতে পারেনি, সেটা কি না 2 টাকার এক গরিব ছেলে করবে? যাও, এখান থেকে সরে পড়ো। আমাদের সময় নষ্ট করো না। লোভের জন্যই এসব করতে চাইছো, আমরা সব বুঝি। না না মহারাজ, আমি কোনো লোভে এটা করছি না। আমি সত্যিই রাজকুমারী দেবিকার সাহায্য করতে চাই, শুধু সাহায্য, আর কিছু নয়। রাজা কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, আচ্ছা ঠিক আছে, এত বড় বড় কথা বলছো যখন, তাহলে প্রমাণ করে দেখাও। দেবলোকে গিয়ে প্রমাণ করো যে তুমি সত্যিই আমার কন্যাকে অভিশাপ মুক্ত করতে পারবে। যাও। রাজার অনুমতি পেয়ে মনোজ চুপচাপ দেবলোকের উদ্দেশ্যে রওনা দিল। দেবলোকে পৌঁছে সে এক বৃদ্ধ লোকের সাথে দেখা করল। বৃদ্ধ বললেন, তাহলে তুমি এসেছো আমার ধাঁধার সমাধান করতে? জি কাকা, বলুন আপনার ধাঁধা কি? শোনো, প্রথম ধাঁধা হলো মৃত্যুর পুকুর। সেই পুকুরে যেই আগে নামবে সে জীবিত ফিরে আসবে না, কিন্তু রাজকুমারীকে বাঁচাতে হলে তোমাকে সেই পুকুর পার হতে হবে। বলো তো, না মরে কিভাবে পার করবে এই পুকুর? এই ধাঁধা শুনে মনোজ হতবাক হয়ে গেল এবং মনে মনে ভাবতে লাগল, না মরে এই মৃত্যুর পুকুর পার করব কিভাবে? যদি নামি তাহলে তো মরেই যাব। মনোজকে এভাবে চিন্তিত দেখে বৃদ্ধ বললেন, হ্যাঁ, পুকুর পার করতেই হবে। বৃদ্ধের এই কথায় মনোজ একটুকুও ঘাবড়াল না। তারপর মনোজ দৃঢ়ভাবে বলল, ঠিক আছে, আমি পার করব। তারপর সে চারদিকে তাকিয়ে নিজের কাছে থাকা কুঠার আর দড়িটাকে একসাথে বেঁধে পুকুরের ওপারে ছুঁড়ে মারল। মনোজ দড়ির সাহায্যে পুকুরে না নেমেই সেটি পার হয়ে বলল, কাকা, আপনি ধাঁধায় বলেছিলেন যে আগে পুকুরে নামবে সে মরবে, কিন্তু এটা বলেননি যে পার হতে হলে পানিতে নামতেই হবে। তাই আমি আমার বুদ্ধি ব্যবহার করে দড়ির সাহায্যে পুকুর পার হয়ে গেলাম। খুব ভালো, খুব ভালো মনোজ। তুমি তোমার বুদ্ধির দারুণ ব্যবহার করেছ। আমার প্রথম ধাঁধার সমাধান করতে পেরেছ। ধন্যবাদ কাকা। এবার দ্বিতীয় ধাঁধাটা বলুন।
শোনো, দ্বিতীয় ধাঁধা হলো এই কুয়ো জাদুকরি বিষের কুয়ো। এই কুয়ো থেকে মাত্র একবারই পানি তোলা যাবে। প্রথমবার পানি, দ্বিতীয়বার বিষ। বলো তো, হাত না লাগিয়ে কিভাবে পানি তুলবে? মনোজ একটু ভেবে বলল, কাকা, আমি কুয়া থেকে পানি না তুলেই পান করব। ও, সেটা আবার কিভাবে? এক্ষুনি দেখাচ্ছে। সে তার দড়িটা কুয়োর ভেতর নামালো। তারপর একটি কাপড় কুঠারের সাথে আটকে দড়ির সঙ্গে বেঁধে দিল। দড়ি কুয়োর পানিতে ডুবতেই কাপড়টা পানি শুষে নিল। কিছুক্ষণ পর ভেজা কাপড় থেকে টপ টপ করে পানি পড়তে লাগলো। মনোজ সেই ভেজা কাপড় হাতে নিয়ে পানি পান করল। তারপর বলল, কাকা, আপনি বলেছিলেন কুয়োর ভেতর থেকে একবারই পানি তোলা যাবে, কিন্তু আমি তো পানি তুলিনি। দড়ি আর কাপড়ের সাহায্যে হাত না লাগিয়ে পানি শুষে নিয়েছি এবং পান করেছি। আপনার চ্যালেঞ্জ ছিল হাত না লাগিয়ে পানি নেওয়া, সেটাই করেছি। বাহ বাহ, তোমার বুদ্ধির তো তুলনাই নেই। খুব ভালো বেটা। এখন আমার তৃতীয় এবং শেষ ধাঁধা মন দিয়ে শোনো। বৃদ্ধ গম্ভীর কণ্ঠে বললেন, এটি হলো অন্ধকার মৃত্যুর গুহা। এই গুহা থেকে যে রহস্যময় আওয়াজ আসে, তার পেছনে যেই গেছে সে আর কখনো ফিরে আসেনি। বলো তো, না মরে তুমি কিভাবে সেই গুহায় যাবে? ঠিক তখনই গুহার ভেতর থেকে এক আর্তনাদ ভেসে এলো। মনোজ, আমাকে বাঁচাও, আমাকে মুক্তি দাও, আমার সাহায্য করো, আমার পেছনে এসো। গুহার ভেতরটা অন্ধকারে ঢেকে গেল। হরিকাকা তৃতীয় ধাঁধা বলতেই হঠাৎ সেই অন্ধকার গুহার ভেতর থেকে রাজকুমারী দেবিকার কণ্ঠ ভেসে এলো। মনোজ, আমাকে বাঁচাও, আমাকে মুক্তি দাও। এই কণ্ঠ শুনে মনোজ থমকে দাঁড়াল। কিছুক্ষণ গভীরভাবে ভাবল। তারপর দৃঢ় কণ্ঠে বলল, না, আমি এই আওয়াজের পেছনে যাব না, কারণ এই আওয়াজই হলো অভিশাপের ফাঁদ। আমি আওয়াজ নয়, নিজের আলোর পথ অনুসরণ করব। সে নিজের কাছে থাকা একটি মাটির প্রদীপ জ্বালালো। প্রদীপের ক্ষীণ আলোয় ধীরে ধীরে সামনে পথ দেখতে দেখতে এগোতে লাগল। সে নিজের ছায়ার দিকে নজর রেখে সাবধানে পা ফেলে গুহার ভেতর দিয়ে এগিয়ে গেল। অবশেষে গুহা পার হয়ে বাইরে এসে বলল, কাকা, আপনি বলেছিলেন যে আওয়াজের পেছনে যে যাবে সে আর ফিরবে না। তাই আমি আওয়াজের পেছনে না গিয়ে নিজের প্রদীপের আলো আর ছায়াকে অনুসরণ করেছি। এভাবেই তৃতীয় ধাঁধার সমাধান করেছি। হরি কাকা আনন্দে উচ্ছ্বসিত হয়ে উঠলেন। তিনি সঙ্গে সঙ্গে সোনার মূর্তিটিকে জীবন্ত রাজকুমারী বেদিকায় রূপান্তরিত করলেন। তারপর বললেন, হ্যাঁ মনোজ, তুমি জানো না, এই 3টি ধাঁধা সমাধান করে তুমি শুধু রাজকুমারী বেদিকাকেই নয়, আমাকেও অভিশাপ থেকে মুক্ত করেছ। এই কথা শুনে মনোজ অবাক হয়ে গেল। তারপর মনোজ অবাক হয়ে বলল, কি? আমি কিছুই বুঝতে পারছি না। তখন হরিকাকা ধীরে ধীরে মনোজকে সব কিছু বুঝিয়ে বলতে শুরু করলেন। আমি একজন তপস্বী। বহু বছর আগে ত্রিকাল অঘরী নামের এক শক্তিশালী তান্ত্রিক নিজের কালো শক্তি বাড়ানোর জন্য নিজের স্ত্রীকে বলি দিতে চেয়েছিল। আমি তাকে থামানোর চেষ্টা করেছিলাম। আমি তার স্ত্রীর প্রাণ একটি পাথরের মধ্যে সুরক্ষিত করে রেখেছিলাম। কিন্তু সে বিষয়টি জানতে পেরে যায়। প্রতিশোধ নিতে সে আমাকে অভিশপ্ত করে বন্দী করে ফেলে। প্রথমে সেই পাথরটিকে মৃত্যুর পুকুরে নিক্ষেপ করে,
তারপর আমার শক্তিগুলোকে জাদুকরি বিষাক্ত কুয়োর মধ্যে আটকে দেয় আর আমাকে বন্দি করে রাখে সেই অন্ধকার মৃত্যুর গুহায়। মনোজ বিস্মিত হয়ে জিজ্ঞেস করল, কিন্তু যদি আপনাকে গুহায় বন্দি করে রাখা হয়েছিল, তাহলে আপনি এখানে কিভাবে এলেন? হ্যাঁ, ত্রিকাল অঘরী আমাকে এবং আমার শক্তিকে আলাদা আলাদা জায়গায় বন্দি করেছিল ঠিকই। গল্পের রহস্য যেন আরও গভীর হতে লাগল। হরি তপস্বী গভীর কণ্ঠে বললেন, কিন্তু আমার সত্যিকারের তপস্যার শক্তির কারণে আমার আত্মা এই দেবলোকে রয়ে গিয়েছিল। শুধু আমার শরীর আর শক্তিগুলোই বন্দী ছিল। এখন আমাকে আগে সেই পাথরটা উদ্ধার করতে হবে, ত্রিকাল অঘরী এখানে আসার আগেই। এই বলে হরি তপস্বী নিজের জাদু শক্তি প্রয়োগ করে মৃত্যুর পুকুর থেকে সেই পাথরটি বের করে আনলেন। হঠাৎ চারদিক কেঁপে উঠল। কালো ধোঁয়ার ভেতর থেকে ত্রিকাল অঘরী আবির্ভূত হল। সে গর্জে উঠল, ও, তাহলে তোমরা দুজন আমার অভিশাপ থেকে মুক্ত হয়ে গেছো, আর তোমাদের মুক্ত করেছে এই ছেলেটা। ঠিক আছে, এবার আমি তোমাদের তিনজনকেই এমন অভিশাপ দেব যে পরের 7 জন্মেও মুক্তি পাবে না। হরি তপস্বী দৃঢ় কণ্ঠে বললেন, দুষ্ট অঘরী, তোর জাদুর যত শক্তি ছিল সব তুই ব্যবহার করে ফেলেছিস। এখন তোর প্রাণ আমার হাতে, তুই আর আমাদের কোনো ক্ষতি করতে পারবি না। ত্রিকাল ভয় পেয়ে কাঁপতে লাগল। না না না, হে তপস্বী, তুমি এটা করতে পারো না। আমি ভুল করেছি, আমাকে একবার সুযোগ দাও। আমি কথা দিচ্ছি আর কিচ্ছু করব না। শুধু শুধু ওই পাথরটা আমাকে দাও, তাড়াতাড়ি দাও। তুই কি আমাকে এতটাই বোকা ভাবিস? তোর মিথ্যে কথায় আমি আর বিশ্বাস করব না। এই পাথর আমি তোকে কখনোই দেব না। ত্রিকাল অঘরে ক্রোধে চিৎকার করে উঠল। ঠিক আছে, তাহলে তোকে আমি জীবিত রাখব না। সে তিনজনের ওপর জাদু দিয়ে আক্রমণ করতে গেল। ঠিক সেই মুহূর্তে হরি তপস্বী নিজের জাদু দিয়ে পাথরটিকে ধ্বংস করে দিলেন। পাথর ভাঙার সাথে সাথেই ত্রিকাল অঘরী আগুনে জ্বলে উঠে মুহূর্তের মধ্যেই ভস্ম হয়ে গেল। চারদিকে আলো ছড়িয়ে পড়ল। অভিশাপের সব শক্তি নষ্ট হয়ে গেল। তারপর হরি তপস্বী, মনোজ আর রাজকুমারী বেদিকা রাজপ্রাসাদের দিকে রওনা দিল। প্রাসাদে পৌঁছাতে রাজা উৎফুল্ল হয়ে চিৎকার করে উঠলেন। রাজা ছুটে এসে কাঁপা কণ্ঠে বললেন, তুমি ঠিক আছো তো বেটা? আমরা তোমাকে খুব মনে করেছি। তোমাকে ছাড়া আমাদের জীবন অসম্পূর্ণ ছিল। তুমি ছাড়া আমরা যেন পানিহীন মাছের মতো ছটফট করছিলাম। কেমন আছো? কিছু তো বলো। জি পিতাজি, আমি জানি, কিন্তু আজ আমি যদি বেঁচে থাকি তবে সেটা শুধু আর শুধু মনোজের কারণে। মনে আছে পিতাজি, আমরা দুজনে মিলে মনোজের দারিদ্র্য নিয়ে কত হাসাহাসি করেছিলাম? কিন্তু সে প্রমাণ করে দিয়েছে, মানুষ যদি হৃদয়ে ধনী হয় তবে সে যতই গরিব হোক তাতে কোনো পার্থক্য পড়ে না। রাজকুমারী মনোজের দিকে তাকিয়ে বললেন, আমাকে ক্ষমা করে দাও মনোজ। সেদিন তোমাকে প্রত্যাখ্যান করে আমি খুব ভুল করেছিলাম। মনোজ, আমাদের অহংকার তোমার সম্মানে আঘাত করেছিল। আমাদের ক্ষমা করে দাও। আরে মহারাজ, এসব বলবেন না। আপনাদের উপর অহংকার মানায়। আপনি তো ওই রাজ্যের রাজা, আর রাজারা কখনো ছোট মানুষের কাছে ক্ষমা চান না। আচ্ছা, আমি এবার বিদায় নিই। অনেক ধন্যবাদ। এই বলে মনোজ ফিরে যেতে উদ্যত হল। ঠিক তখনই রাজকুমারী বেদিকা ডেকে উঠলেন, মনোজ, তুমি কি আমাকে বিয়ে করবে? আজ থেকেই আমরা রাজকুমারী বেদিকা ও মনোজের বিবাহ স্থির করলাম। আর আমাদের প্রতিশ্রুতি ছিল, যে রাজকুমারীকে অভিশাপ থেকে মুক্ত করবে সেও হবে এই রাজ্যের নতুন রাজা। তাই আজ থেকে মনোজই আমাদের রাজ্যের নতুন রাজা। রাজ্য জুড়ে আনন্দধ্বনি উঠল। কয়েকদিনের মধ্যেই মনোজ ও রাজকুমারী বেদিকার বিয়ে ধুমধামের সাথে সম্পন্ন হল। রাজা হওয়ার পর মনোজ অত্যন্ত ধনী ও সম্মানিত হয়ে উঠল।
আর নিজের সাফল্যের পর সে তার বোন রেখার বিয়েও এক বড় ও সম্মানিত পরিবারে খুব জাঁকজমকের সাথে সম্পন্ন করল।